বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ কোভিড-19-এ প্রতি মিনিটে মৃতের সংখ্যা বাড়ছে। বাংলাদেশেও এর কমিউনিটি ট্রান্সমিশন চলছে। এরই মধ্যে আক্রান্ত 6,000-এর উপর। দর্শক, করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেটের সাথে আছি নুসরাত বৃষ্টি। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 7,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় সংক্রমণের রেকর্ড হয়েছে, যা আজ 641, অর্থাৎ আগের দিনের চেয়ে 92 জন বেশি পজিটিভ শনাক্ত করছে স্বাস্থ্য বিভাগ। মারা গেছে আরও 8 জন। প্রাণহানির এই সংখ্যা গতকালের চেয়ে দ্বিগুণেরও বেশি। সব মিলিয়ে এ পর্যন্ত বাংলাদেশে করোনায় প্রাণ হারিয়েছেন 163 জন। 24 ঘন্টায় মারা যাওয়া 8 জনের মধ্যে 6 জন পুরুষ, 2 জন নারী। এদের মধ্যে 6 জনই ঢাকার। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়েছে, এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 150 জন। 24 ঘন্টায় সেই সংখ্যা 11। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 4,968 জনের। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে প্রায় 60,000। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানিয়েছেন, আরও 3টি বেসরকারি হাসপাতালে করোনা টেস্ট করানোর অনুমতি দিয়েছেন তারা। আমরা বেসরকারি যে হাসপাতালগুলো ঢাকায় আছে, তার মধ্যে আমরা 3টি হাসপাতালকে ইতিমধ্যে অনুমোদন দিয়েছি যে তারা পরীক্ষা করতে পারবে। সেই হাসপাতালগুলো হলো এভার কেয়ার হসপিটাল লিমিটেড, যেটা আগে অ্যাপোলো হসপিটাল ছিল, স্কয়ার হসপিটাল লিমিটেড এবং ইউনাইটেড হসপিটাল লিমিটেড। কোভিড-19-এ আক্রান্ত হয়ে এবারে মারা গেলেন সাংবাদিক হুমায়ুন কবির খোকন। করোনা ভাইরাসের শিকার হয়ে এই প্রথম একজন সাংবাদিকের মৃত্যু হলো। সাংবাদিক খোকনের মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখালো খবরের ফেরিওয়ালাদের স্বাস্থ্য ঝুঁকি। মানুষের তথ্য সেবা পৌঁছে দিতে তাই গণমাধ্যম কর্মীদের আরও সাবধানে কাজ করার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। পাশাপাশি সরকারকেও গণমাধ্যমের পাশে থাকার দাবি জানিয়েছেন তারা। কোটি মানুষ করোনা সংক্রমণের আতঙ্কে দিন পার করছেন। ঘরে বসে নিজেকে রাখছেন নিরাপদ। চোখ রাখছেন খবরের পাতায় অথবা টেলিভিশনের পর্দায়। ঠিক সে সময় সংবাদ পৌঁছে দেওয়ার কাজ করতে গিয়ে করোনার কাছে হার মানলেন সাংবাদিক হুমায়ুন কবির খোকন, দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক। বেশ কিছুদিন ধরেই দাঁতের ব্যথায় ভুগছিলেন তিনি, সঙ্গে জ্বর কাশিও ছিল। সোমবার থেকে শুরু হয় শ্বাসকষ্ট। হাসপাতালে নেওয়ার পর ওনার অবস্থার আর উন্নতি হয়নি। প্রথমে লাইফ সাপোর্টে নেওয়ার পরে হচ্ছে আইসিইউতে ছিল, তারপর অক্সিজেন সাপোর্ট, লাইফ সাপোর্ট ছিল। প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছিল। ঠিক একটা সময় হচ্ছে 10টার দিকে আমরা সেই দুঃসংবাদটি পাই যে খোকন ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের যে কজন সংবাদকর্মী আক্রান্ত হলেন, তার মধ্যে প্রথম জীবন দিলেন খোকন। বিশ্বের যে কোনো কঠিনতম একটা অবস্থার মধ্যে মিডিয়া কর্মীরা কাজ করে থাকে। আমাদের সতর্ক থাকার কোনো বিকল্প নাই। আমাদের প্রতিষ্ঠানগুলোকে চালিয়ে রাখতে হবে, রক্ষা করতে হবে, পাশাপাশি আমাদের সংবাদকর্মীদেরকে সতর্ক থাকতে হবে। করোনা আক্রান্ত হয়ে এই প্রথম প্রাণ হারালেন বাংলাদেশের একজন সাংবাদিক। সহকর্মীদের কাছে যা মনোবেদনার, সাথে করোনা যোদ্ধাদের জন্য এক অশনি সংকেত। চিকিৎসকদের যেভাবে প্রণোদনা এবং উৎসাহ দেওয়া হচ্ছে, ঠিক একইভাবে গণমাধ্যম কর্মীদেরও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের অনুপ্রেরণা এবং তাদের প্রণোদনার ব্যাপারে আন্তরিক হবেন। আমরা শোকাহত শুধুমাত্র এখানেই ক্ষান্ত হলে চলবে না। আমাদের একটা প্রস্তুতি রাখতে হবে যে করোনার বিরুদ্ধে যুদ্ধের প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সাংবাদিক সংগঠন যারা আছে, সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছেন, তারা তো এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিনই কথা বলছেন। আমার মনে হয় এ ব্যাপারে একটি মৃত্যুর মধ্য দিয়ে আমাদের আরেকটি সতর্কবার্তা দিয়ে গেল। একজন খবরের ফেরিওয়ালার মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কতটা ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা। সাব্বির আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশ কনস্টেবল জসিমউদ্দিন। কোভিড-19-এ মৃত্যু হওয়া তিনি প্রথম পুলিশ সদস্য। দায়িত্বরত অবস্থায় জ্বরে আক্রান্ত হলে 25 তারিখ নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। গত রাতে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা রাত 10টায় জসিমউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আজ সকালে আইইডিসিআর থেকে জানানো হয় মোহাম্মদ জসিমউদ্দিন কোভিড-19-এ আক্রান্ত ছিলেন। তিনি ওয়ারি বিভাগের একটি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। রাজারবাগে জানাজা শেষে জসিমের মরদেহ নেওয়া হয় তার নিজ বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। সেখানে আরেক দফা জানাজা শেষে দাফন হয়। যাদের পাশে থেকে তিনি তার জীবনকে উৎসর্গ করলেন, এজন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যই গর্বিত। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আরো বেশি শক্তি, উৎসাহ এবং মনোবল, দৃঢ়তা, দক্ষতা, পেশাদারিত্ব নিয়ে এই করোনা যুদ্ধে তারা
যুদ্ধকে তারা মোকাবেলা করবে। যতই দিন যাচ্ছে শারীরিক দূরত্ব নিশ্চিতের প্রবণতা কমছে। ঢাকার রাস্তায় মানুষ বেড়েছে, নানা কাজে পাড়া মহল্লা বাজার রাস্তাঘাট সব জায়গায় মানুষ। এদিকে রাজধানীর কাঁচা বাজারের ভিড় তো আছেই, তার উপরে নিত্যপণ্যের দামও রয়েছে চড়া। দীর্ঘ সময় ঘরে থাকতে পারছেন না, তাই বের হয়েছেন রাস্তায়। বাসাবাড়ি মানুষগুলো মানছেন না শারীরিক দূরত্ব নিশ্চিতের নিয়ম কানুন। বাসাবোর মতো নগরীর প্রায় সব এলাকাতেই ছিল মানুষের অবাধ চলাচল। ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলাচল করছে পুরো শহরে। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর, কিন্তু উদাসীন মানুষ। ছেলে তো যাবেই, ঠিক আছে। আর আমার তো এমনি না, আমি হার্টের সমস্যা আমার। উনি আমার ফ্রেন্ড, উনি তো যাবেন। ঝুঁকি আমার বেশি, আমি বাইরেই কম, বাইরে না। ওই দরকার বললে ওই যে ওনার কথা কইতেছি তো এলিগা দু একজন করে ঢাকা শহরে ঢোকার চেষ্টা করতেছে, তো আমরা সেগুলো ঘুরাই দিচ্ছি। আর যেহেতু 25টা মন্ত্রণালয় খুলছে, গার্মেন্টস খুলছে, তারপর অনেকে আবার হসপিটালে যাচ্ছে, সেই ক্ষেত্রে লোকজনের সমাগম একটু বেশি। লকডাউনে বিপন্ন শহরের দরিদ্র মানুষ। তাদের অনেকে কাজের আশায়, সাহায্যের আশায় রাস্তায় নামছেন প্রতিদিন। বাসায় কতক্ষণ থাকবো বাবা, বেকার, সবাই কান্দাকাটি করে, কার কাছে যাবো? আমাদের তো দেওয়ার মতো নাই। সরকার তরবে খালি লকডাউন বাড়াইছে, কিন্তু আমাদের কাজ কিন্তু হয় না, কিন্তু আমাদের অনেক না খেয়ে মরণের রাস্তাতে। রাজধানীর কাঁচা বাজারগুলোতেও শারীরিক দূরত্ব বজায় রাখছেন না ক্রেতা বিক্রেতারা। সেই সাথে তো আছেই বাড়তি দাম। পটল কিনছি, উস্তা কিনছি, ঢেঁড়স কিনছি, 60 টাকা কেজি রাখছি। 250 থেকে 270 টাকা আদা, আর পেঁয়াজ 55 থেকে 58 টাকার মধ্যে আছে, আলু আছে 25 টাকার মধ্যে, রসুন 170 টাকা 65 টাকা। খুচরা পর্যায়ে আদার দাম 160 টাকা বেঁধে দিলেও তা বিক্রি হচ্ছে 250 থেকে 270 টাকায়। বেগুন, লেবু, শসার মতো ইফতারের অনুষঙ্গ পণ্য, মাংস বিক্রি হচ্ছে বাড়তি দরে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ঢাকামুখী মানুষের স্রোত প্রবেশ পথগুলোতে সকাল থেকেই পাটুরিয়া, দৌলতদিয়া, শিমুলিয়া, কাঁঠালবাড়ি ঘাট সহ বিভিন্ন মহাসড়কে কর্মস্থলমুখী মানুষের ভিড় ছিল। দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে সকাল থেকেই উপচে পড়া ভিড়। প্রতিটি ফেরিতে ট্রাকের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ছিল উল্লেখ করার মতো, সাথে ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছানো মানুষেরও ছিল ঢল। কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক করতে দেখা যায়নি। একই অবস্থা শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাটেরও প্রচুর মানুষ ফেরিতে পার হয়েছেন, যাদের বেশিরভাগই পোশাক কারখানার শ্রমিক, সাথে ব্যক্তিগত গাড়িও ছিল। ট্রাকে চেপে অনেকেই গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। মানুষের চাপ ছিল ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও। গণপরিবহন বন্ধ থাকায় দীর্ঘ পথ হেঁটে আসতে হয়েছে অনেককে। যাত্রাপথে তল্লাশির কারণে ভেঙে ভেঙে এসেছেন কেউ। ট্রাক, পিকআপ, রিকশা যেভাবে পেরেছেন কাজে যোগ দিতে ছুটছেন কারখানাগুলোর দিকে। চলতি এপ্রিল মাসে যেসব পোশাক শ্রমিক কাজ করেনি তারা 60% বেতন পাবেন, আর যারা 20 এপ্রিল পর্যন্ত কাজ করেছেন তারা পুরো মাসের বেতন পাবেন। দুপুরে শ্রমিক নেতাদের সাথে বৈঠক শেষে এমন তথ্য জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। এর আগে মঙ্গলবার এই ইস্যুতে ব্যবসায়ীদের সাথে আলোচনাও করেন তিনি। সভায় জানানো হয় আগামী মে মাসের মধ্যেই কারখানা লে অফ করা যাবে না। আর এ সময় নেতারা নতুন করে কোনো শ্রমিক ছাঁটাই না করার আহ্বানও জানিয়েছেন। এরই জবাবে প্রতিমন্ত্রী বলেছেন মে মাসে কোনো শ্রমিককে ছাঁটাই করতে পারবে না কারখানা মালিকরা। বৈঠকে 52টি শ্রমিক সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও অনেকেই যোগ দেননি। পবিত্র ঈদ উল ফিতরের আগে শিল্প কলকারখানার মালিক পক্ষ কর্তৃক কোনো শ্রমিক ছাঁটাই বা লে অফ ঘোষণা করা যাবে না। এপ্রিল 2020 মাসে যে সকল শ্রমিক কাজ করেছেন তারা সম্পূর্ণ মাসের বেতন পাবেন, আর যারা কাজ করেনি তারা মোট বেতন ভাতার 60% পাবেন। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, করোনার আর আপডেট নিয়ে এক্ষুনি ফিরে আসছি, সাথে থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা করোনা আপডেট দেখছেন। বিশ্বের প্রতি 3 করোনা রোগীর একজন এখন যুক্তরাষ্ট্রে। প্রতি মুহূর্তে এই সংখ্যা বাড়ছে। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 31 লাখ। 24 ঘন্টায় করোনা ভাইরাস কেড়ে নিয়েছে আরও 6,500 প্রাণ। সব মিলিয়ে
প্রাণহানি এখন 2,19,000-এর বেশি। এদিকে প্রতি দুদিনে 10,000 সংক্রমণে করোনা মহামারীর আরেক সম্ভাব্য কেন্দ্রস্থল হয়ে উঠেছে ব্রাজিল। মৃত্যু ঠেকানোর জাদু জানা নেই, একগুঁয়ে জবাব দেশটির প্রেসিডেন্টের। বিশাল এই গণকবর করোনার নতুন হটস্পট ব্রাজিলে। মঙ্গলবার প্রথম একদিনে 5 শতাধিক মৃত্যু দেখেছে দেশটি। দক্ষিণ আমেরিকার আরেক দেশ ইকুয়েডরেও হয়েছে রেকর্ড প্রাণহানি। একদিনেই দেশ দুটিতে মৃত্যু বেড়েছে দ্বিগুণ। মঙ্গলবার কোভিড-19-এ প্রাণহানি 5,000 ছাড়িয়েছে ব্রাজিলে। 24 দিনে সংক্রমণ 7 গুণ বেড়ে পৌঁছেছে 1.25 লাখে। পরিস্থিতি সামলাতে ব্যর্থতা নিয়ে প্রশ্নের মুখে উল্টো ক্ষোভ ঝেড়েছেন ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট। ছোঁয়াচে ভাইরাসে আক্রান্ত হতে পারেন জেনেও আমার মা শেষ মুহূর্ত পর্যন্ত সেবা দিয়ে গেছেন। বিশেষ সুরক্ষা পোশাকও পাননি। আমরা মহামারীর জন্য প্রস্তুত নই। স্বাস্থ্যকর্মীরা সাধ্যমতো সর্বোচ্চটুকু করেছেন, কিন্তু তাদের বাঁচানোর ব্যবস্থা নেই। মানুষ মরছে, সেজন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমি জাদু জানি না। সব দেশেই মানুষ মারা যাচ্ছে, কেউ আটকাতে পারেনি। আমি কি করতে পারি? মহামারীর এখনকার কেন্দ্রস্থল যুক্তরাষ্ট্রে চলতি সপ্তাহে গড় প্রাণহানি কিছুটা কমেছে, তবে মঙ্গলবার আবারও 2,500 মৃত্যু দেখে মার্কিনিরা। দেশটিতে 2 মাসে 60 লাখ করোনা টেস্টে পজিটিভ 10 লাখের বেশি, যা সারা বিশ্বের 1/3। আশা করছি শিগগিরই করোনার প্রতিষেধক পেয়ে যাব। গবেষণায় দারুণ অগ্রগতি হচ্ছে। সঠিক সংখ্যা জানি না, তবে এই মুহূর্তে রোগী শনাক্তে প্রতিদিন গড়ে প্রায় 2 লাখ মানুষের নমুনা পরীক্ষা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে, যা সারা বিশ্বের সবচেয়ে বেশি। শিগগিরই হয়তো এই সংখ্যা 50 লাখে নিয়ে যেতে পারবো। ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্যে প্রায় 1 লাখ মৃত্যু আর 7 লাখ আক্রান্তের পর করোনার সংক্রমণ কমার প্রবণতা অব্যাহত দেশগুলোতে। পরিস্থিতির উন্নতি হচ্ছে ইউরোপের অন্যান্য দেশেও। নুজহাত কামাল, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে প্রাণ গেল 2 নারী সহ আরও 11 প্রবাসী বাংলাদেশির। এ নিয়ে দেশটির 5 রাজ্যে গেল 43 দিনে মারা গেছেন 217 জন বাংলাদেশি। মঙ্গলবার মারা যাওয়া ব্যক্তিদের সবাই নিউ ইয়র্কের বাসিন্দা। এদের মধ্যে সন্দ্বীপের কাজী আফাসউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ষাটোর্ধ্ব মাওলানা ইউসুফ, মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া NKF হাসান এবং লোকনাথ সাহার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরহুম হাসানকে দাফনের ব্যবস্থা করেছে বাংলাদেশ সোসাইটি। যুক্তরাষ্ট্রে মৃত্যু হওয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে 199 জনই নিউ ইয়র্কের। ভারতে করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা 1,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় দেশটিতে প্রাণ গেছে 73 জনের, যা একদিনের সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড। সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে এদিন। 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 1,897 জন। সব মিলিয়ে ভারতে এখন করোনা রোগীর সংখ্যা 31,332। সংক্রমণ আর প্রাণহানি দুদিক দিয়ে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এ রাজ্যটিতে এখন পর্যন্ত আক্রান্ত 9,318 জন, মৃত্যু 400 জনের হয়েছে। এরপরেই খারাপ অবস্থা গুজরাট এবং দিল্লির। ভারতে 15 ফেব্রুয়ারি প্রথম সংক্রমণ ধরা পড়লেও গত 2 সপ্তাহ ধরে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিস্তার ঠেকাতে 25 মার্চ থেকে লকডাউন চলছে ভারত জুড়ে। করোনা মোকাবেলায় নিকোটিন ব্যবহারে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ফ্রান্সের একদল গবেষক। প্রায় 150 বছরের পুরনো গবেষণা প্রতিষ্ঠান লুই পান্তোরের গবেষণা বলছে, শুরুতে সংক্রমণের ঝুঁকিতে থাকা স্বাস্থ্যকর্মীদের উপর নিকোটিন প্যাচ প্রয়োগ করা হবে, পরে প্রয়োগ করা হবে করোনা আক্রান্তদের উপরে। গবেষকদের দাবি, ফ্রান্সে ধূমপায়ীদের করোনা আক্রান্তের হার অনেকটাই কম, তবে আক্রান্ত হয়ে গেলে তাদের মৃত্যু ঝুঁকি অন্যদের চেয়ে 14 গুণ বেশি। ধূমপান বিষপান এ সতর্কবাণীর মূল কারণ নিকোটিন। নিকোটিন মানুষের ক্ষতি করে, ধূমপানের নেশাও তৈরি করে এ রাসায়নিক। মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর হলেও নিকোটিনে নভেল করোনা ভাইরাসের ঝুঁকি কমার সম্ভাবনা দেখছেন ফ্রান্সের একদল গবেষক। তারা বলছেন, করোনা আক্রান্তদের মধ্যে ধূমপায়ীর সংখ্যা কম। শুরুতে যখন আমরা দেখলাম কোভিড-19 রোগীদের মধ্যে ধূমপায়ীর সংখ্যা খুবই কম, আমরা ফ্রান্সের মোট ধূমপায়ীর হারের সাথে এটা মেলালাম। তাতে দেখা গেল, যারা ধূমপান করেন একই বয়সের ও একই লিঙ্গের অন্যদের তুলনায় তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা 80% কম।
আসলে করোনা ভাইরাস সরাসরি বা পরোক্ষভাবে নিকোটিন রিসিপ্টরের সাথে লড়াইয়ে অবতীর্ণ হয়। ধরা যাক এটা একটা ভাইরাস যেটা রিসিপ্টরে এসে উপস্থিত হলো, কিন্তু নিকোটিনের বাধা পেয়ে সে কোষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একটি সিগারেটে 10 মিলিগ্রাম নিকোটিন থাকলেও ধূমপাই শরীরে ঢোকে 1 মিলিগ্রাম। করোনার বিরুদ্ধে সুরক্ষা যাচাই করতে 1,500 স্বাস্থ্যকর্মীর শরীরে দিনে 14টি সিগারেটের সমান অর্থাৎ 14 মিলিগ্রাম করে নিকোটিন প্যাচ প্রয়োগ করবেন গবেষকরা। এছাড়া পরীক্ষামূলক চিকিৎসা হিসাবে প্যারিসের হাসপাতালে 400 করোনা রোগীর শরীরে প্রয়োগ করা হবে নিকোটিন। একই সময়ে 3টি গবেষণা হবে। একটি হবে সংক্রমণের ঝুঁকি আছে এমন স্বাস্থ্যকর্মীদের ওপর। আমরা নিকোটিন প্যাচ দিয়ে দেখব অন্যদের তুলনায় তাদের মধ্যে আক্রান্ত হওয়ার হার কম কিনা। দ্বিতীয় ধাপ হলো যারা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কিন্তু অবস্থা গুরুতর নয়, দেখব নিকোটিনে তাদের অবস্থার উন্নতি হয় কিনা। আরেক ধাপে পরীক্ষা হবে ইন্টেনসিভ কেয়ারের রোগীদের ওপর। ধূমপায়ীরা কম আক্রান্ত হচ্ছেন এই গবেষণা প্রকাশের পর নিকোটিন পণ্য বিক্রিতে বিধিনিষেধ আরোপ করেছে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিজে নিজে নিকোটিন ব্যবহারে বিপদ হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। গবেষকরা অবশ্য সতর্ক করেছেন আক্রান্ত হওয়ার হার কম হলেও খুশি হওয়ার কিছু নেই ধূমপায়ীদের, কারণ যেসব ধূমপায়ী আক্রান্ত হয়ে পড়ছেন অধূমপায়ীদের তুলনায় তাদের মৃত্যু ঝুঁকি অনেকটাই বেশি। গবেষণাটি নিয়ে খুবই সতর্ক থাকতে হচ্ছে আমাদের। ভুলে গেলে চলবে না, করোনা ভাইরাসের চেয়েও অনেক বেশি মানুষ মারা যায় ধূমপানের কারণে। করোনার ঝুঁকি কমাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর শুরু থেকেই ধূমপান পরিহারের কথা বলে আসছে। যারা ধূমপায়ী আছেন তারা ধূমপান ত্যাগ করুন, কারণ ধূমপান কোভিড-19 আক্রান্তের ঝুঁকি বাড়ায়। মৌলি ইসলাম, যমুনা নিউজ। করোনা সংক্রমণ নিয়ে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট থেকে পালিয়ে যাওয়া কিশোর এবং তার পরিবারের সন্ধান মিলেছে বাগেরহাটে। দুপুরে সদর উপজেলার ডোমা ইউনিয়নের বড় বাঁশবাড়িয়া গ্রামে তাদের সন্ধান পায় স্বাস্থ্য বিভাগ। করোনা আক্রান্ত কিশোরকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই বাড়িসহ আরও 2টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কিশোরের বাড়ির 14 সদস্যের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেলের PCR ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং করোনায় আক্রান্ত জানার পর গেল 26 এপ্রিল হৃদরোগ ইনস্টিটিউট থেকে পালিয়ে যায় কিশোর সহ তার পরিবার। সে শারীরিকভাবে সুস্থ আছে, তখন সেই হিসাবে আমরা যাতে সে রোগটা ছড়াতে না পারে সেজন্য আমরা তার বাড়ির আশেপাশে 2টো বাড়ি, একটা নির্জন জায়গায়, সেখানে 2টো বাড়িকে আমরা লকডাউন করেছি। আরও আপডেট নিয়ে ফিরছি দর্শক, এ পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি, সাথে থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন করোনা আপডেট। করোনার আঘাতে বিপর্যস্ত মানুষ, বিপন্ন মানবতা। সামর্থ্যবানদের অনেকেই যখন হাত গুটিয়ে তখন বিরল দৃষ্টান্ত রাখলেন একজন মুচি। জীবনের সামান্য যে সঞ্চয় রেখেছিলেন সন্তানদের জন্য, একখণ্ড জমি আর ঘরের স্বপ্ন ভুলে সর্বস্ব দান করেছেন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে। অভাবের সংসার, নিজের ঘর নেই, তাই অন্যের জমিতে আশ্রয় মিলন রবি দাসের। রংপুরের মিঠাপুকুরে জুতা সেলাইয়ের কাজ করা এই হতদরিদ্র 6 বছর ধরে জমি কিনতে কিছু টাকা জমিয়েছিলেন। সেখান থেকে 20,000 টাকা দান করেছেন করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। টাকাটা দিলাম দেশে বর্তমান করোনা ভাইরাসের যে দুর্যোগ চলতেছে বাংলাদেশে, এই করোনা ভাইরাস দুর্যোগে সরকারের 20,000 টাকা দিতে পারে আমাকে খুব ভালো লাগতেছে। জমানো টাকা দান করার পর কিছুটা দুশ্চিন্তা আছে সামনের দিনগুলো নিয়ে। তারপরও স্ত্রী দীপ্তি রবি দাস আর একমাত্র মেয়ের আক্ষেপ নেই মোটেও। 30,000 টাকা গরু বিক্রি করছি, 20,000 টাকা সরকারকে দিলাম, আর 10,000 টাকা যেটা আছে এটা দিয়ে তো অনেকদিন থেকে কাজকর্ম বন্ধ। সেইখান থেকে 100-200 টাকা বের করে খরচ করতে করতে খাইতেছি। ছেলে মেয়ের চাহিদা তো পূরণ করা লাগে। আমার প্রধানমন্ত্রীর কাছে একটাই প্রার্থনা, যাতে যেন আমার প্রধানমন্ত্রী যেন আমাকে দোয়া করেন, আমার বাবা মাকেও যেন আশীর্বাদ করেন। দারিদ্র্যপীড়িত এ জেলায় এতদিন বিত্তবানদের দান দেখেছেন স্থানীয়রা। মুচি মিলন রবি দাসের মহানুভবতায় গর্বিত মিঠাপুকুরবাসী। সবাই খুশি যে আমাদের মিলন দা গরিব হিসাবে গরিব দুঃখী মানুষের পিছনে দাঁড়িয়েছে, সেই হিসাবে আমাদের গ্রামের গর্ব। এই ধারণা গরিবের বোঝে কত কোটিপতি অমুক সমুক আছে আশপাশে, তারাও তো করার চেষ্টা করেনি। উপজেলা নির্বাহী অফিসার জানালেন, ভূমিহীন মিলনের এই দান উৎসাহিত করবে অন্যদেরও।
নিঃসন্দেহে এটা সকলের জন্য একটা অনুসরণীয় একটা বিষয়, যে একজন মুফতি যদি 20,000 টাকা এই জাতির এই দুঃসময়ে দান করতে পারেন, তাহলে অনেকে তো সামর্থ্য আছে, 1,000 কোটি টাকা আছে অথচ দানের হাত নাই, তারও ইচ্ছা করলে হাতটা সম্প্রসারণ করতে পারে। আমিন বাবু, যমুনা নিউজ। করোনা ভাইরাস শনাক্ত করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেসরকারিভাবে দেশের প্রথম পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। গাজী গ্রুপের উদ্যোগে প্রতিষ্ঠিত এই ল্যাব দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের করোনা পরিস্থিতি এখন ভালো। বেসরকারি পর্যায়ে এই ল্যাব স্থাপনের মধ্য দিয়ে করোনার আরও 50,000 নমুনা টেস্ট করা সম্ভব হবে। ল্যাব স্থাপন করায় উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান মন্ত্রী। এই পিসিআর ল্যাব এখানে স্থাপনের মাধ্যমে আমি মনে করি আমাদের যে রোগীর শনাক্তকরণ সেই সক্ষমতা বৃদ্ধি পেল, এবং যার মাধ্যমে আমাদের রোগীকে আইসোলেশনে নেওয়া, চিকিৎসা দেওয়া সেই সক্ষমতা বৃদ্ধি পেল। তাতে আমি মনে করি সংক্রমণ কমবে এবং অনেক জীবন রক্ষা পাবে। সব প্রস্তুতি শেষ, আইসিইউর অত্যাধুনিক যন্ত্রপাতি ও সংযোগ সম্পন্ন, তারপরেও চালু হচ্ছে না করোনা চিকিৎসার বিশেষায়িত বেসরকারি হাসপাতাল হলি ক্রিসেন্ট। কারণ জনবল কে দেবে, সরকার নাকি বেসরকারি হাসপাতাল মালিক? এ নিয়েই জটিলতা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল চট্টগ্রামের খুলশী এলাকার হলি ক্রিসেন্ট হাসপাতাল। করোনা প্রাদুর্ভাবের পর এটিকে করোনা আক্রান্তদের চিকিৎসায় পূর্ণাঙ্গ বিশেষায়িত হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত নেয় চট্টগ্রামের প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন। এরই মধ্যে প্রায় 1.5 কোটি টাকা খরচে বসানো হয়েছে 20টি আইসিইউ এবং 80টি আইসোলেশন বেড। আছে আধুনিক সব যন্ত্রপাতি। কিন্তু মাসখানেক ধরে এত সব প্রস্তুতির পরও লোকবল সংকটে চালু করা যাচ্ছে না হাসপাতালটি। উদ্যোক্তাদের দাবি, করোনা চিকিৎসায় বেসরকারি এই হাসপাতালে প্রতি মাসে খরচ হবে প্রায় 3.5 কোটি টাকা। এছাড়া বেসরকারি হাসপাতালের চিকিৎসক নার্সদের ব্যাপারে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা বা প্রণোদনা না থাকায় দায়িত্ব পালনে আগ্রহী নয় কেউ। কোনো একজন ডাক্তার বা কোনো একজনই মানে অ্যাফেক্টেড হয়ে আল্লাহ না করুক সে মারা গেলেন, তাহলে তাকে কি করা যাবে, এগুলো বহুত কিছু নিয়ে আলোচনা হচ্ছে। সেটা তো আমরা আমাদের ভায়াবিলিটি কি আছে, আমরাই বা কতটুকু করতে পারবো, সেটা সরকারকে অবশ্যই এটাকে আগে আসতে হবে। কিন্তু বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের যুক্তি ভিন্ন। তার দাবি, বেসরকারিভাবে সেবা দেয়া শুরু হলে সুরক্ষা নীতিমালা কিংবা প্রণোদনার বিষয়টি ভাবা হবে। তারা যেমনটিভাবে তাদের হাসপাতালটি চালান, একইভাবে এই হাসপাতালটিও তারা সমন্বিত উদ্যোগে চালাবেন। হ্যাঁ, চালু হয়ে যাক, জনগণ সেবা পাক, তারপরে যদি কোনো রকম সাহায্য সহযোগিতার দরকার হয় সেটিও সরকার দেখবে। চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু চিকিৎসার জন্য হাসপাতাল মাত্র 2টি, সেখানেও নানা সীমাবদ্ধতা। এই অবস্থায় জটিলতা নিরসন করে বেসরকারি হাসপাতালটি দ্রুত চালুর তাগিদ চিকিৎসকদের। এটা যেহেতু তৈরি হয়েছে, আমি আশা করব যে এটা যে কোনোভাবে হোক, যারা এটার সাথে জড়িত ছিলেন তারা যদি একটু ভালোভাবে সমন্বিতভাবে কাজটা করেন, তাহলে এটা চালু হবে, চট্টগ্রামবাসীর জন্য ভালো হবে, মানুষ আরও বেশি করে সেবা পাবে। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলে ত্রাণের দাবিতে বিক্ষোভ করায় পৌর মেয়র মারধর করেছেন কয়েকজন শ্রমিককে। আর এমন অভিযোগ নিয়েই গেল কদিন ধরেই বেশ সরগরম ওই এলাকা। বিষয়টা নিয়ে মামলা করতে গেলে তা না নিয়েই সাধারণ ডায়েরি করা হয়, যদিও এই ঘটনাকে মেয়র স্রেফ চক্রান্ত আর গুজব বলছেন। এভাবে একাধিকবার বিক্ষোভ করে ঠাকুরগাঁওয়ের রানী সংকল দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী শ্রমিকরা। তাদের দাবি, 26 মার্চ থেকে প্রশাসনের নির্দেশনা মেনে সব বন্ধ রেখেছেন, কিন্তু পাননি কোনো সহায়তা। শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাসের পর তারা রাস্তা ছেড়ে যান। পৌর মেয়র আশ্বাস দেন খাদ্য সহায়তা দেয়ার, কয়েক দফা তালিকা আর ভোটার আইডিও জমা দেন, কিন্তু তাতেও কেউ পায়নি ত্রাণ। গেল 24 এপ্রিল মেয়র আলমগীর তার বাসায় শ্রমিক ইউনিয়নের লোকজনকে ডেকে নেন। অভিযোগ, সেখানে এক কথা দু কথা হতে হতে মেয়র ও তার লোকজন মারধর করেন দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী শ্রমিক সংগঠনের সভাপতি ও কোষাধ্যক্ষকে। তার অফিসে আমাকে প্রহার করছে, আবার পেটে লাথি মারছে, আবার অপারেশনের জায়গায় লাথি মারছে, আবার এখানে ঘুষি মারছে। আমাদের দুজনকে মেয়র নিজে প্রহার করেছে এবং ওনার যারা সাথে থাকে, মঞ্জুল, প্রবীর দত্ত, অমিত সহ ওই সংগঠনের যারা ছিল এরা আমাদেরকে মারধর করে। যদিও এসব অভিযোগকে
নেহাইতি চক্রান্ত দাবি করছেন মেয়র। এই যে মায়ের পিঠের কথাটা এটা ভুয়া, হ্যাঁ, তাদের সাথে বসার কথা ছিল 25 তারিখে, ওরা 22-23 তারিখে যায়, 23 থেকে আসে, রাস্তায় নামে আন্দোলন শুরু করে। এ ঘটনায় শ্রমিক সংগঠন মামলা করতে গেলে এজাহারকে সাধারণ ডায়েরি হিসেবে নেয় পুলিশ। আছে এমন অভিযোগও। একটা অভিযোগ প্রাপ্ত হয়েছে, অভিযোগটা ডায়েরিভুক্ত করা হয়েছে এবং তদন্ত অব্যাহত আছে। এটা জিডি ডায়েরিভুক্ত করা হয়েছে, তদন্ত হবে, পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও রাস্তার কাজে অনিয়ম নিয়ে সংবাদ প্রচার করায় মেয়র আলমগীর হুমকি দিয়েছিলেন এক সাংবাদিককে। এ নিয়ে সংবাদও প্রচার করে যমুনা টেলিভিশন। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। করোনা রোগী সম্পর্কে সতর্কতা এবারে অ্যাপ চালু করেছে অস্ট্রেলিয়া। ভাইরাস আক্রান্ত রোগীর অবস্থান জানাবে দেশটির কোভিড সেফ নামক এই অ্যাপটি, যার মাধ্যমে দূরত্ব নিশ্চিতে সচেতন হতে পারবে ব্যবহারকারী। বাজারে আসার সাথে সাথে অস্ট্রেলীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে কোভিড সেফ। 2.5 কোটি জনসংখ্যার দেশটিতে এরই মধ্যে 24 লাখের বেশি ব্যবহারকারী ডাউনলোড করেছে অ্যাপটি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় অস্ট্রেলিয়া। তবে ভাইরাস পুরোপুরি নির্মূল না হওয়ায় বাড়তি সতর্ক দেশটি। আরও নানা পদক্ষেপের পাশাপাশি প্রযুক্তির সহায়তা নিতে চাইছে তারা। সে লক্ষ্যে বাজারে এনেছে কোভিড সেফ নামক অ্যাপ, যা নিজেদের স্মার্টফোনে ইনস্টল করে আশপাশে করোনা রোগীর অবস্থান সম্পর্কে জানতে পারবে ব্যবহারকারী। বিগত 3 সপ্তাহের মধ্যে কোভিড আক্রান্ত কারো সংস্পর্শে এসেছে কিনা, এলেও কত সময় কাছাকাছি অবস্থানে ছিল, এসব তথ্য জানাবে অ্যাপ। সামাজিক দূরত্ব সংক্রান্ত কড়াকড়ি শিথিলের আগে পুরোপুরি প্রস্তুত হতে হবে। প্রস্তুতির অংশই হলো এই অ্যাপ। জনগণের সুরক্ষার পাশাপাশি আমাদের জনস্বাস্থ্য কর্মীদের নিরাপদে কাজের সুযোগ নিশ্চিত করতে হবে। সিঙ্গাপুর ভিত্তিক সফটওয়্যার ট্রেস টুগেদারের সোর্স কোডের উপর ভিত্তি করে তৈরি হয়েছে কোভিড সেফ। রোববার উন্মুক্ত হওয়া অ্যাপটি 2 দিনেই ডাউনলোড হয়েছে 24 লাখের বেশি। যদিও এতে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা অনেকেরই। তবে কোভিড সেফ ব্যবহার সম্পূর্ণ নিরাপদ বলে দাবি অজি প্রশাসনের। এমনকি 2 সপ্তাহের মধ্যে এর সোর্স কোড উন্মুক্তের ঘোষণাও দিয়েছে কর্তৃপক্ষ। এতে অ্যাপটি কিভাবে কাজ করছে কিংবা নিরাপত্তা সংক্রান্ত বিষয় যাচাই করতে পারবে যে কেউ। প্রথম কয়েক ঘন্টাতেই 10 লাখের বেশি মানুষ ডাউনলোড করেছে কোভিড সেফ। অস্ট্রেলীয়রা যে এটি গ্রহণ করেছে সেজন্য তাদের সাধুবাদ জানাই। তাদের সুরক্ষার জন্য এই প্রযুক্তি, আর এর ব্যবহার সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। অস্ট্রেলীয় সরকারের প্রত্যাশা, দেশটির 2.5 কোটি মানুষের অন্তত 40% ব্যবহার করবে কোভিড সেফ। দক্ষিণ কোরিয়া, রাশিয়া সহ আরও কিছু দেশ কাজ করছে কন্ট্যাক্ট ট্রেসিং প্রযুক্তি নিয়ে। আগামী মাসে নতুন অ্যাপ আনার কথা টেক জায়ান্ট গুগল ও অ্যাপলের, যা কাজ করবে অ্যান্ড্রয়েড ও iOS 2 অপারেটিং সিস্টেমেই। ডরথি তাসরিন, যমুনা নিউজ। আবারও একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। করোনার আরও আপডেট নিয়ে ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। আবারও স্বাগত সবাইকে। করোনা আপডেট দেখছেন। এটিএম বুথ থেকে শুধু টাকাই নয়, বের হচ্ছে চালও। করোনার এই মহামারীতে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ব্যবহার করছে বিশেষ এই বুথ। মূলত লোকবল সংকটে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই প্রযুক্তিগত এই পদ্ধতি চালু করেছেন তারা। বাটন চাপলেই বুথ থেকে বের হচ্ছে নির্দিষ্ট পরিমাণ চাল। মাপামাপির প্রয়োজন নেই, ঝামেলা নেই প্যাকেট করারও। বিশেষ এই পদ্ধতি চালু করেছে ইন্দোনেশিয়া সরকার। রাজধানী জাকার্তা সহ আশপাশের এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে প্রতিদিন 1000-এর বেশি মানুষকে বিনামূল্যে এভাবে দেয়া হচ্ছে সহায়তা। ভিয়েতনামেও চালু করা হয়েছে প্রযুক্তিগত এই পদ্ধতি। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বুথ থেকে গ্রাহকরা নিজেরাই সংগ্রহ করছেন চাল। চাইলেও বেশি নেয়ার সুযোগ নেই কারো। যারা এভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ চাল না পেয়ে আমার পরিবার না খেয়ে থাকতো। কেউ এটিকে ব্যবহার করলেই অ্যাপে একটি বার্তা আসবে, তখন আমরা বাটন চাপলেই চাল বের হবে। এই বুথে বিশেষ ক্যামেরা যুক্ত করা আছে, যেন দিনের মধ্যে কেউ 2 বার নিতে না পারে। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP বলছে, ইন্দোনেশিয়ায় প্রয়োজন অনুযায়ী খাদ্য চাহিদা পূরণ করতে পারে না প্রায় 2 কোটি মানুষ। এই মহামারীতে সেই সংখ্যা আরও বেড়েছে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।
করোনা মোকাবেলায় উদাহরণ তৈরি করছে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল। ফুটবল আর রেসলিং এর জন্য পরিচিত দেশটি এখন 3D প্রিন্টিং এর মাধ্যমে স্বল্প খরচে তৈরি করছে করোনা চিকিৎসায় মহামূল্যবান ভেন্টিলেটর। এমনকি মাত্র $1 করোনা শনাক্তের কিট উদ্ভাবন করেছেন তাদের গবেষকরা। তাই মাত্র 56টি আইসিইউ থাকলেও করোনা মোকাবেলায় বেশ সাহসী সেনেগাল। করোনার মহামারীতে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের জন্য সারা বিশ্বেই এখন ভেন্টিলেটরের চাহিদা আকাশচুম্বী। আফ্রিকার স্বল্পোন্নত দেশগুলোতে এর সংকট তুলনামূলক বেশি। এ পরিস্থিতি সামাল দিতে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের একদল গবেষক উদ্ভাবন করেছেন সাশ্রয়ী ভেন্টিলেটর। 3D প্রিন্টারের মাধ্যমে তৈরি এসব ভেন্টিলেটর তৈরিতে খরচ পড়বে মাত্র $60 থেকে $70, যেখানে একটি উন্নতমানের ভেন্টিলেটরের দাম $50,000 বেশি। আমার 2 সহকর্মী ইলেকট্রনিক্সের উপর কাজ করছে। তারাই মূলত ভেন্টিলেটরের ডিজাইনার। এর প্রধান পার্থক্য হলো মূল্যে, কারণ হাসপাতালে যে ভেন্টিলেটরগুলো আছে সেগুলো বেশ ব্যয়বহুল। তাই এই মুহূর্তে 3D পদ্ধতির উপরই গুরুত্ব দিচ্ছি। সারা বছর ইবোলার মতো ভাইরাসের সাথে যুদ্ধ করে আসা দেশটি এখন স্বাস্থ্য খাতে বিশ্বের কাছে বিস্ময়। জরুরি এই সময় দিনরাত পরিশ্রম করেছে, টানা 10 দিন কাজ করেছে ভেন্টিলেটরের একটি ডিজাইন তৈরির জন্য। এখনো দম ফেলার সময় পাচ্ছি না। কেবল ভেন্টিলেটর নয়, বিশ্বজুড়ে আলোচনায় সেনেগালের $1 করোনা শনাক্তের কিট। কোভিড-19-এর কোনো প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি, তাই রোগী শনাক্ত করে শারীরিক দূরত্ব নিশ্চিতের তাগিদ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই টেস্ট করাকে গুরুত্ব দিয়ে মাত্র $1 কিট তৈরি করে করা হচ্ছে পরীক্ষা। সেনেগালে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1000-এরও কম। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। পেরু রাজধানী লিমার একটি কারাগারে দাঙ্গায় মৃত্যু হয়েছে 9 জনের। সোমবার রাজধানীর মিগুয়েল কাস্ট্রো কারাগারের এই হতাহতের ঘটনা ঘটেছে। করোনায় সুরক্ষা নিশ্চিতের দাবিতে কারাগারটিতে বিদ্রোহ করে প্রায় শতাধিক বন্দী এক পর্যায়ে সংঘর্ষ বাধে কারাগারের কর্তৃপক্ষের সাথে, আর সেখানে গুলিবিদ্ধ হয়ে 9 বন্দী নিহত হন। সংঘর্ষে কে বা কারা গুলি চালিয়েছে সে ব্যাপারে নিশ্চিত নয় পুলিশ, তবে রহস্য উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত 500 বন্দী করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে 13 জনের। করোনা ঝুঁকিতে আছে কারাগারের স্টাফ এবং কর্মীরা। দক্ষিণ আমেরিকায় ব্রাজিলের পরে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা পেরুতে। প্রায় 30,000 করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে 782 জনের। করোনা ভাইরাসের কারণে বাতিল করে দেওয়া হয়েছে ফ্রান্সের লিগ 1। ফ্রান্সে সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের খেলা নিষিদ্ধ করায় আগস্টে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগের হোম ম্যাচ দেশের বাইরেই খেলবে পিএসজি। এদিকে ইংলিশ লিগের প্রস্তুতি নিতে অনুশীলন শুরু করেছে আর্সেনাল ও টটেনহ্যাম, কিন্তু ফিফার মেডিকেল কমিটির চেয়ারম্যান মিশেল ডুক বলছেন এই মৌসুমে খেলা শুরু করা উচিত হবে না। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ডাচ লিগের পর এবার করোনা ভাইরাসের কারণে বাতিল হয়ে গেল ফ্রান্সের লিগ। ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপে আগামী সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের খেলা নিষিদ্ধ করায় মূলত বাতিল হয়ে গেল নেইমার এমবাপেদের লিগা 1। লিগের মাঝ পর্যন্ত শীর্ষে থাকায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করেছে পিএসজি। আর 2 ও 3 নম্বরে থাকা অলিম্পিক মার্শেই ও রেনে খেলবে ইউরোপা লিগে। তবে ফ্রেঞ্চ লিগ বাতিল হলেও আগস্ট থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স লিগ খেলবে প্যারিস সেন্ট জার্মেইন। শেষ 8 নিশ্চিত হওয়া পিএসজি তাদের হোম ম্যাচগুলো অন্য দেশে খেলে টুর্নামেন্টে অংশ নেবে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। তবে ভিন্ন চিত্র ইংল্যান্ডে। আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছে আর্সেনাল ও টটেনহ্যাম। লন্ডনের কলোনি হার্টফোর্ডশায়ারের আর্সেনাল ট্রেনিং সেন্টারে ডেভিড লুইস, জাকা, মার্টেজেগার সহ সেশনে উপস্থিত ছিলেন দলের প্রায় সব ফুটবলার। অনুশীলনে কঠোরভাবে মানা হয়েছে সামাজিক দূরত্ব। নিয়ম মেনে ফুটবলাররা হ্যান্ডশেক, কোলাকুলি থেকে বিরত ছিলেন। এমনকি গেটের সমর্থকদের সঙ্গে ছবি তোলাও নিষিদ্ধ করেছে ক্লাব কর্তৃপক্ষ। একই নিয়ম অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছে টটেনহ্যাম। অধিনায়ক হ্যারি কেইন সহ দলের প্রায় সব ফুটবলার 48 দিন পর প্রথম অনুশীলন সেশনে অংশ নিয়েছে। মে মাসে শুরু হতে পারে ইপিএল এর খেলা, সেই উদ্দেশ্যে এই প্রস্তুতি ক্লাবগুলোর। লিগের শতভাগ প্রস্তুতি নিতে ইংল্যান্ডের বাইরে থাকা ফুটবলারদের ক্লাবে ফেরার পরামর্শ দিয়েছেন লিগ কর্তৃপক্ষ। চেলসির উইলিয়ান, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ সহ বেশ কিছু ফুটবলার নিজ দেশে অবস্থান করছেন করোনা ভাইরাসের কারণে। নিয়ম মেনে ইংল্যান্ডে ফিরলে 14 দিন
হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এই ফুটবলারদের। লিগ শুরুতে যখন এত প্রস্তুতি ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোর, তখন ফিফার প্রধান চিকিৎসক বলছেন ভিন্ন কথা। মিচেল ডক বিবিসিকে নিশ্চিত করেছেন, তার মতে এই মৌসুমে খেলা আর না আরম্ভ করাটাই ভালো। করোনার প্রকোপ কেটে বরঞ্চ আগামী মৌসুমে নিজেদের সেরাভাবে প্রস্তুত করার জন্য পরামর্শ দিয়েছেন ফিফার এই প্রধান চিকিৎসক। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। এখনকার করোনা আপডেট এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন।